KTV Originals। নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। ওই শুরুতে আমরা যেরকম বলি, পাওয়ার্ড বাই SNU অ্যান্ড কো স্পন্সার্ড বাই জ্যাক অলিভ অয়েল। আমার সঙ্গে কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। কিন্তু তার আগে বলি আপনাদের যে আপনারা কটা প্রেশারের ওষুধের নাম জানেন। আমার সামান্য অভিজ্ঞতায় বলতে পারি যে একটা স্ট্যামলো 5, সবিট্রেট 5, প্রোলোম্যাট এক্সেল 2550 সব কিছু হাতের কাছে জড়ো করে কালকে খেলা দেখতে বসুন। কারণ ইংল্যান্ডের চাই 35 রান, ভারতের চাই 4 উইকেট। কিন্তু সেই 4 উইকেটের মধ্যে একজন ওকস, তিনি চোট পেয়ে বসে আছেন, একটা হাত প্র্যাকটিক্যালি পুরো বাঁধা সিলিংয়ে। সো কালকে যদি ব্যাট করতে হয় এক হাতে ব্যাট করবেন, অর্থাৎ অ্যাকচুয়ালি ভারতের চাই 3.5খানা উইকেট। এক হাতে ব্যাট করে একজন কতক্ষণ ব্যাটিং করতে পারে, সে যতই ব্যাটিংয়ে দক্ষ হোক না কেন, এক হাতে ব্যাটিং করাটা একেবারেই সহজ নয় এরকম একটা পরিবেশে। এবং সারাদিন ধরে ওভাল দুর্গ জয়ের জন্য যা ঘটল সেটা এক এক সময় দেখতে দেখতে মনে হচ্ছিল যে ইংল্যান্ডের ওই সাউথ এন্ড অঞ্চলে ব্রডওয়ে চলে, দুর্ধর্ষ সব ব্রডওয়ে, যেখানে শেষ মিনিট অবধি চোখ ফেরানো যায় না, তেমনই একটা ওভাল ব্রডওয়ে বুঝি আমরা দেখছি। জয়জ্যোতি, দুর্ধর্ষ, মানে আপনি এতগুলো ওষুধের নাম বললেন, আমার কালকে সেটা নিয়েই বসতে হবে। কারণ তোমার ওষুধ লাগবে না, তোমার বয়স অনেক কম। না, তাহলেও ওষুধ লাগবে, কারণ এই জন্যই বলছি এমন জায়গায় যাচ্ছে ম্যাচ, এবং কখনো মানে একটা সেশন পুরো মনে হচ্ছে ইংল্যান্ড একেবারে ডোমিনেট করছে, তারপরের সেশনেই দুর্ধর্ষভাবে কামব্যাক। তবে কোথাও গিয়ে মনে হচ্ছে, মানে এটা আমার প্রেডিকশন, যে ইন্ডিয়া জিততে চলেছে আগামীকাল, কিছু একটা হবে। মানে ওভাল সেই সময় 71-এ গণেশ চতুর্দশী ছিল, গণেশ চতুর্দশী এখনো দেরি আছে, 27শে আগস্ট গণেশ চতুর্দশী। তবে তার আগে কিছু একটা হবে, নয়তো ওই রুটের আউট, তারপরে একের পর এক বল বিট হওয়া এবং কিছু একটা কাজ করছে। নইলে 195 রানের পার্টনারশিপ, তাও আবার 213 বলে ব্রুকার রুট, তারপরেও যে এই ম্যাচে ইন্ডিয়া রয়েছে নিশ্চয়ই কোনো কারণের জন্য। কালকে ইন্ডিয়া জিতবে, এটা আমার মনে হচ্ছে। আপনার কি মতামত? কালকে ইন্ডিয়া জিতলে কি আমাদের জীবনে কোনো পরিবর্তন হবে, আমি সেটা জানতে চাই। ওয়ালেট বেরোবে, কারণ এরপরে যদি ওয়ালেট না বেরোয় তাহলে আর কোনোদিন বেরোবে না। তাই কালকে জিতলে অবশ্যই ওয়ালেট বেরোবে, এবং বিকেল বিকেল জিতে যাবে কালকে। যদি কালকে বৃষ্টি হলে বলো না যে দমদম থেকে ট্রেন খারাপ আছে, আসতে পারেনি। কালকে কিন্তু এসে এইরকম একটা যদি ভারত জিততে পারে, এরকম একটা ইয়াং টিম নিয়ে ভাবা যায় না। আমি স্টিল মনে করি যে ভারতের একজন বোলার কম আছে টিমে। একজন বোলার কেউ যদি থাকতেন, স্পেশালি শার্দুল ঠাকুর জাতীয়, খুব সুবিধা হতো। কুলদীপ যাদব থাকলেও হতো। ভারত একজন বোলার কমে খেলছে, এবং যেরম বোলিং করছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং সিরাজ, কিছু বলার নেই। মানে হিন্দি কমেন্ট্রিতে দেখবেন একটা কথা প্রায়ই শোনা যায়, হিন্দি কমেন্টেটার প্রায়ই বলেন দিলের। দিলের মানে হচ্ছে যে অত্যন্ত কারেজিয়াস, অত্যন্ত ব্রেভ, অত্যন্ত সাহসী, যার খুব খুব মানে হার্টটা খুব বড়। এই দুজন যেভাবে বল করেছেন, এবং মোহাম্মদ সিরাজ আর প্রসিদ্ধ কৃষ্ণ, এরাই কিন্তু আবার কমপ্লিটলি হেরে যাওয়া অবস্থা থেকে ভারতকে ম্যাচে ফিরিয়েছেন। আরেকজন ফিরিয়েছেন, তার নাম জেকব বেথেল, যিনি, আমি জাস্ট দেখছিলাম যে 52 রান দূরে ইংল্যান্ড সিরিজ 3-1 জেতা থেকে হাতে 6 উইকেট। এই সময়ে তিনি যে শটটা খেলেছেন, এই ম্যাচ যদি ইংল্যান্ড হারে তাহলে ইংল্যান্ড নির্বাচকদের উচিত তাকে যতই প্রতিশ্রুতিবান মনে হোক না কেন পরের টেস্ট ম্যাচে বাদ দেওয়া। এগ্রি করবে? অবশ্যই। মানে এটা একদম সুইসাইডাল, যে শটটা খেলে আউট হয়েছে না ওই সময়ে দাঁড়িয়ে, যেখানে পুরো ম্যাচ সেট হয়ে রয়েছে, একদিকে জো রুট এত ভালো ব্যাটিং করছেন, সেই সময় এগিয়ে এসে T20 ভঙ্গিমায় শট এবং তারপরে ক্লিন বোল্ড হয়ে যাওয়া। এরপরে আমি দেখলাম যে আউট হয়ে যাওয়ার পর তিনি যখন ড্রেসিং রুমে গেলেন, তখন বেন স্টোকস এসে কিছু বোঝাচ্ছিলেন। তবে যাই বোঝানো হোক না কেন, এরকম একটা ইম্পর্টেন্ট ম্যাচ, যেখানে সিরিজ নির্ধারণ হতে চলেছে এই ম্যাচটার উপর, সেখানে এরকম একটা সুইসাইডাল শটের পর এর পরের টেস্ট ম্যাচে অবশ্যই বসানো উচিত, যদি ইংল্যান্ড আগামীকাল হেরে যায়। অ্যাকচুয়ালি আমার ইংল্যান্ডের ক্রিকেটাররা কতটা, ইংল্যান্ডের ক্রিকেট ট্রোলারদের সম্পর্কে আমার খুব একটা ভালো ধারণা নেই। এটা যদি ইংল্যান্ডের ফুটবল টিমের হয়ে ঘটতো, কিংবা ম্যানইউ কিংবা ম্যান সিটির কোনো প্লেয়ার এর জন্য এরকম অবস্থা হতো, তাহলে তার ট্রোলিং কীরকম হতো আমি সেটা অন্তত আন্দাজ করতে পারি।
অবশ্যই, এবং মানে তখন একদম অবিশ্বাস্য ওই অবস্থা থেকে ওই শট খেলে একেবারে হাতে চলে আসা ম্যাচ ভাবাই যায় না। এবং ইংল্যান্ডকে ওই অবস্থা থেকে যদি ম্যাচের রং বদল কোনো একটা জায়গা থেকে হয়ে থাকে তাহলে ওই বেথেলের ওই উইকেটটা, যেটা কমপ্লিটলি খেলার গতির বিরুদ্ধে, যখন ভারতীয়দের কাঁধ প্র্যাকটিক্যালি ঝুলে গিয়েছে, যখন মুভমেন্টস স্লো হয়ে গেছে, মনেই হচ্ছে ভারত ম্যাচ থেকে কমপ্লিটলি বাইরে, 1-3 হারতে চলেছে টেস্ট সিরিজ, ঠিক সেই সময় উইকেটটা এবং পুরো খেলা ঘুরে যাওয়া। আসছি সেই প্রসঙ্গে, এরপরে আপনারাও ফোন করতে পারেন আমাদের। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, এক্ষুনি ফেরত আসবো। ফিরে এলাম বিরতির পর। ক্রিস ওকসকে ড্রেসিং রুমে ওইভাবে পায়চারি করতে দেখে মনে পড়ে যাচ্ছিল যে এভাবেই বর্ডারলাইন টেস্ট ম্যাচের সময়, মাফ করবেন, বর্ডারলাইন টেস্ট ম্যাচের আগের সিরিজে এডি পেন্টারকে হাসপাতাল থেকে টেনে ব্যাট করতে পাঠিয়ে দিয়েছিলেন ডগলাস জার্ডিন। বলেছিলেন কান্দাহারে ওই সৈন্যগুলো যদি ওইরম প্রতিকূল পরিবেশে মার্চ করে যেতে পারে তাহলে তুমিও হাসপাতাল থেকে এসে ইংল্যান্ডের জন্য ব্যাট ধরতে পারবে। কালকে ক্রিস ওকস যদি নামেন তাহলে ওই অনিল কুম্বলে, ঋষভ পান্ত এদের সঙ্গে ক্রিকেট রূপকথায় আরও একটা পরিচ্ছেদ যোগ হবে, যেটা অ্যাকচুয়ালি বাস্তব কিন্তু রূপকথা হয়ে যাবে আগামী দিনের জন্যে। ইংল্যান্ডে 3টে উইকেট, তার মানে 35 রানের মধ্যে ফেলতে হবে 4টে। একটা উইকেট ধরে নেওয়া যায় এক হাতে, বেশিক্ষণ তিনি ব্যাট করতে পারবেন না যদি সিরাজ বা প্রসিদ্ধ কৃষ্ণার ইয়র্কারগুলো আসে। কি মনে হয়? অবশ্যই, এবং ওই আমরা 3টে উইকেটই দেখছি, কারণ যা অবস্থা ক্রিস ওকসের, যা রিপোর্ট এসছে যে হার সরে গিয়েছে, এবং যে অবস্থা তাতে অ্যাশেজেও কিন্তু অনিশ্চিত, মানে কালকে যদি নামেন ওটাই বড় ব্যাপার, এবং খুব বেশিক্ষণ তিনি টিকতে পারবে না। তাই 3টে উইকেট ফেললেই কিন্তু মোটামুটি ইন্ডিয়া র্যাপ আপ করে নেবে। তাই এখানে প্রথম থেকে ওই প্রসিদ্ধ কৃষ্ণা, একদিকে কৃষ্ণ অপরদিকে মোহাম্মদ, এই দুই ভারতীয় বোলারকে কিছু একটা করতে হবে। ম্যাচ কিন্তু এখনও রয়েছে ভারতের হাতে। একটা ভালো হলো যে এই ম্যাচটা বৃষ্টির জন্য আটকে গিয়ে ভারতীয় পেসাররা কিছুটা বিশ্রাম পেলেন, কারণ একটা অবিশ্বাস্য ধকল যাচ্ছিল তাদের ওপর দিয়ে। এবং একটা খুব আশ্চর্যজনক ব্যাপার যে গোটা ম্যাচে ভারতীয় স্পিনাররা বল করেছেন মাত্র 10 ওভার। জাডেজা প্রথম ইনিংসে 4 ওভার, ওয়াশিংটন সুন্দর বলই করেননি, সেকেন্ড ইনিংসে 2 ওভার। মানে এটার ব্যাখ্যাটা কি যে 10 ওভার শুভমান গিলের কি স্পিনারদের উপর কোনো আস্থা নেই? এটা একদম মানে টোটালি মনে হচ্ছে ক্যাপ্টেন্স চয়েস। এবং এর আগেও যেটা দেখেছি আমরা, এবং এবারেও কিন্তু সেই একই দৃশ্য যে স্পিনারদের খুব বেশি তিনি ইউজ করছেন, এবং সেই জন্যই কোথাও গিয়ে মনে হচ্ছে যে একটা সিমারের সাংঘাতিকভাবে অভাব কিন্তু দেখা গিয়েছে। এখানে অবশ্যই আমরা জানি যে শার্দুল ঠাকুর আসার কথা ছিল, সেখানে করুণ নায়ার এসেছেন। করুণ নায়ার অবশ্যই প্রথম ইনিংসে একটা ভালো নক খেলেছেন, তবে একটা সিমার যদি থাকতো তাহলে হয়তো আরও বেটার হতো। তবে যারা রয়েছেন তাদেরকে নিয়ে যুদ্ধ জিততে হবে। মোহাম্মদ সিরাজ একটা ক্যাচ নিয়ে আজকে বাউন্ডারি লাইনের ওপারে চলে গিয়েছিলেন একদম মানে ক্রুশিয়াল ফেজে ম্যাচের। প্রসিদ্ধ কৃষ্ণার বলে হ্যারি ব্রুকের 19 রান, সেটা ধরলে অনেকক্ষণ আগেই ম্যাচ শেষ হয়ে যেত, তবে সেটা হয়নি। আরও রোমাঞ্চকর হচ্ছে, রুদ্ধশ্বাস হচ্ছে, টান টান উত্তেজনাময় কালকের সেই মানে দুপুরবেলায় আমাদের বসতে হচ্ছে টিভির সামনে। আর একটা কথা বলার আছে যে নকশাল আন্দোলনের সময় তুমি অবভিয়াসলি তখনও হওনি, ওই বিভিন্ন একটা পোস্টার থাকতো বিভিন্ন জায়গায় কলকাতার শহরে যে পুলিশ তুমি আর কত রক্ত চাও। তা আমার মনে হয় গৌতম গম্ভীর, আপনি আর কত ব্যাটসম্যান চান টিমে? আপনার 7 জন ব্যাটসম্যান প্লাস ধ্রুব জুড়েল 8 জন, ওয়াশিংটন সুন্দর ব্যাটসম্যান, রবীন্দ্র জাডেজা ব্যাটিং অলরাউন্ডার, দুজনেই ব্যাটিং অলরাউন্ডার। এতগুলো যদি ব্যাটিং অলরাউন্ডার তাদের যদি না বল করানো হয় তাহলে স্ট্রাইক বোলারকে, তাহলে আপনি কুলদীপ যাদবকে খেলালেন না কেন? বলতে বলতে একজন দর্শক আছেন, বলুন কে বলছেন? আমি অপ্রতিম রায় বলছি, ডানলপ থেকে। কোথেকে? ধানবাদ? ডানলপ, হ্যাঁ বলুন। বলছি যে ইন্ডিয়া কি যে স্পিন বোলিং অপশন কম নিল, এটা কি ঠিক করলো নাকি ভুল করলো? আপনার কি মনে হয় সামগ্রিকভাবে সিরিজের ক্ষেত্রে? প্রশ্নটা বলবেন। এই যে স্পিন বোলিং এর অপশন নিল, এটা কি ঠিক কম নিল, এটা কি ঠিক করলো না ভুল করলো সামগ্রিকভাবে সিরিজের ক্ষেত্রে? আমার মনে হয় স্পিন বোলিং অপশন কুলদীপ যাদবকে এই ম্যাচটা খেলানো উচিত ছিল। ভারত যদি জেতে তাহলেও এই কথাটা বলে যাব যে যখন তুমি 1-2 পিছিয়ে আছো তখন তুমি একটা সিরিজ তখনই জিতবে যদি তুমি টেস্ট ম্যাচটা জিততে পারো। আদারওয়াইজ তুমি 1-3 হারবে কিংবা ড্র হবে, যে কোনোভাবেই তুমি সিরিজের সমতা ফেরাতে পারবে না। সেই সময় তোমায় অল আউট অ্যাটাকে যেতে হবে, যেখানে তুমি দেখতে পাচ্ছ উইকেট এত ব্যাটিং সহায়ক। এই প্রথম 141 বছরের ক্রিকেট ইতিহাসে
গোটা সিরিজে 7,000 রান হয়েছে, বোধহয় 6জন না 7জন ব্যাটসম্যান 500-র উপর রান করেছেন, আজ পর্যন্ত হয়নি টেস্ট ক্রিকেটের ইতিহাসে। এতটা ভালো ব্যাটিং সারফেসে তুমি এত ব্যাটসম্যান নিচ্ছ কেন? একটা বোলার, স্ট্রাইক বোলার নাও যে ইংল্যান্ডকে অল আউট করতে তোমায় হেল্প করবে। আজকে কুলদীপ যাদবের মতো কোনো বোলার থাকলে অনেক সুবিধে হতো, একটা এন্ড অন্তত কিছুটা টাইট করে রাখতে পারতেন। কুলদীপ যাদব যে কোনো উইকেটে বল করতে পারেন, মোটামুটি ডিসেন্ট ব্যাটিং করেন। মুশকিল হচ্ছে আকাশদীপের চোট লেগেছে, মোহাম্মদ সিরাজ, দুটো বোলার নিয়ে প্র্যাকটিক্যালি ইংরেজ কেল্লা দখলের চেষ্টা করছে ভারত। যদি হয় অত্যাশ্চর্য হবে, কিন্তু এত ঝুঁকির কোনো প্রয়োজন ছিল না। আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, দ্রুত আমি আর জয়জ্যোতি ফেরত আসবো আপনাদের সঙ্গে। ফিরে এলাম বিরতির পর। আপনাদের মনে হতে পারে যে বিরতিটা কি একটু লম্বা হয়ে গেল, কিছু করার নেই, এমন টেনশন চারদিকে, এমন সাসপেন্স যে ওভালে কি হবে কেউ জানে না। জয়জ্যোতি বলছে ও নাকি ওয়ালেট বার করবেই কালকে, কারণ ভারত জিতবে। বলতে বলতে ফোনে একজন দর্শক আছেন, আসলে জয়জ্যোতির ওয়ালেটের কথা বললেই অদ্ভুত সব ঘটনা ঘটে। বিরতির মধ্যে একজন দর্শক ফোন ধরে বসেছিলেন। বন্ধু, আপনি সত্যিই ক্রিকেট প্রেমী, বলুন আপনার নাম বলুন। হ্যাঁ নমস্কার গৌতম দা, আমি বিপ্লব চট্টরাজ বীরভূম থেকে বলছি। কোত্থেকে বলছেন? সিউড়ি, বীরভূম। হ্যাঁ বলুন। আপনি একটু টেলিভিশনের সাউন্ডটা কম করুন। হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি গৌতম দা, পাঁচটা টেস্টের সিরিজে আমাদের দলটা ঠিক করা গেল না, যেটা উইনিং কম্বিনেশন একটা তৈরি করা যায়। 4টে পেসার খেলালে আপনার কথা মতন, আপনার উপরে তো বলার কিছু নেই, আপনার ভাবধারা ক্রিকেট শুনে শুনে আমরা বড় হয়েছি। তো সেই জায়গা থেকে আমি বলতে চাইছি যে 5টা পেসারকেই যদি খেলাতাম আর কুলদীপ আপনার কথা অনুযায়ী যদি খেলাতাম, তাহলে আমার মনে হয় না এটা একটা বেটার জিনিস হতো। মানে আমাদের জ্ঞান তো খুব কম, আমরা তো সেইভাবে স্কুল লেভেল ছাড়া ক্রিকেট খেলিনি, কিন্তু আমরা যে ক্রিকেট নিয়ে। থ্যাংক ইউ, আপনার প্রশ্ন বুঝতে পেরেছি। দেখুন, ভারত কিন্তু তাও জিততে পারে, যেটা জয়জ্যোতি বলছে আমি একমত। আপনি যদি আমাকে বলেন যে কারা এগিয়ে আছে, আমি বলবো ভারত 55-45 এই ম্যাচে এগিয়ে আছে। কিন্তু যদি ভারত জেতেও, সেটা তাহলে জিতবে সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণের অবিশ্বাস্য বোলিংয়ের উপর ভিত্তি। অবিশ্বাস্য বোলিং বলতে বোলিং স্কিলস শুধু নয়, আমি বলবো তাদের যে স্টেইং পাওয়ার, মানে যেভাবে তারা আন্ডার প্রেশার প্রায় কি বলবো, একটা সারাদিন ধরে মালবহনকারী প্রায় গাধার মতো করে খাটনি খাটছেন, এটা ভাবা যায় না। এটা সাধারণত পেস বোলারদের খাটা খুব ডিফিকাল্ট, কাজে সেটা কিন্তু নিয়মের বাইরে ব্যতিক্রম। অ্যাকচুয়ালি ভারত একজন বোলার শর্টে খেলছে, আর আপনার ক্যাপ্টেনের যদি ওয়াশিংটন সুন্দর সম্পর্কে কোনো কনফিডেন্স না থাকে, তাহলে তাকে খেলানোর দরকার কি? আমার তো ব্যাটিং অলরেডি যথেষ্ট মজবুত আছে। এটা আমার এখনও প্রশ্ন, এই প্রশ্নের এখনও উত্তর পাইনি। তবে জয়জ্যোতিকে বলি যে এই যে গাভাস্কারের রেকর্ডটা শুভমান গিল ভাঙতে পারেননি, 754-তে আটকে গেছেন। আমি আমার জেনারেশনে অনেকে কিন্তু এটা দারুণ খুশি। তুমি কি বলো? না, আমারও মনে হচ্ছে ঠিকঠাক, কারণ সুনীল গাভাস্কার সেই মানে পরিস্থিতির নিরিখে তিনি এই রেকর্ডটা ডিজার্ভ করেন। তবে অবশ্যই এই শুভমান গিল যে খেলাটা খেলেছে এই সিরিজে সেটা দুর্দান্ত। হ্যাঁ অবশ্যই কিছু কিছু ইনিংসে রান পাননি সবাই। আমি তুলনা করছি গাভাস্কারের সঙ্গে, যিনি 4টে টেস্ট ম্যাচে 774 করেছিলেন, 4টে টেস্ট ম্যাচের 8 ইনিংসে। শুভমান গিল 5টা টেস্ট ম্যাচের 10 ইনিংসে। প্রথমত কম্প্যারিজনটাই হয় না। একজনের অ্যাভারেজ 154.80, একজনের অ্যাভারেজ 75.4, খুব সম্ভবত যদি ঠিক করে বলে থাকি। কম্প্যারিজনটা কি হয়? যদি আজকে পেরিয়েও যেতেন, কম্প্যারিজনটা কি হয়? কম্প্যারিজন হয় না, কারণ 4টে টেস্ট আর 5টা টেস্টের মধ্যে পার্থক্য আছে। আর সেই সময় ওয়েস্ট ইন্ডিজ আর শুভমান গিল, এটাও কঠিন পরিবেশ অবশ্যই। তবে ইংল্যান্ড বোলিং একেবারেই ভোতা, তো তাই যে রেকর্ডটা হয়নি তাতে আমিও খুশি অ্যাটলিস্ট। এবং তবে আমরা দেখলাম যে শেষে একদম সুনীল গাভাস্কার গিয়ে তাকে উপহার দিলেন, গিফট করলেন, সেটা একটা মর্মস্পর্শী একটা চিত্র উঠে এসে গতকাল বিকেলে। ইনফ্যাক্ট গাভাস্কার ওভালে বসে থাকা গাভাস্কারকে এদিন আমি টেক্সট করেছিলাম যে আমি আমার জেনারেশন, আমি অনেককে জানি কলকাতা শহরে যারা ভীষণ ভীষণ খুশি, কারণ ওটা ওই জেনারেশনেরও একটা রেকর্ড। ওটা শুধু সুনীল গাভাস্কারের ব্যক্তিগত রেকর্ড নয়, 54 বছর পুরনো এই রেকর্ডটা আমাদের জেনারেশনে অনেক কিছু না থাকার মধ্যে ওইটা একটা হিউজ রেকর্ড, যে 21 বছরের একজন ছেলে গিয়ে 774 করে আসছে 154 অ্যাভারেজ নিয়ে। ওটা ওই জেনারেশনের কাছে একটা আশার প্রদীপ ছিল, কাজে সেটা কেউ দমকা হাওয়ায় নিভিয়ে দিক সেটা কেউ চায় না। একই সঙ্গে মনে রাখতে হবে শুভমান গিল কিন্তু দারুণ খেলেছেন এবং খুব ভালো ব্যাট করেছেন। হ্যাঁ,
আচ্ছা, একই সঙ্গে এটা কিন্তু বলতেই হবে যে শুভমান গিল কিন্তু ক্যাপ্টেন্সিও সঙ্গে করেছেন এবং ক্যাপ্টেন্সি ঠান্ডা, যদিও আমার ওর বোলিং চেঞ্জ খুব একটা পছন্দ হয়নি, কিন্তু ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি কিন্তু করেছেন। ঠান্ডা মাথায় ক্যাপ্টেন্সি করেছেন এবং প্রথম টেস্টের শুভমান গিল, ক্যাপ্টেন শুভমান গিল আর পঞ্চম টেস্টের ক্যাপ্টেন শুভমান গিলের মধ্যে পার্থক্য আমরা অবশ্যই লক্ষ্য করেছি। তবে কিছু কিছু ক্ষেত্রে ওই ফিল্ড সেট আপ, যেমন আজকে যে পার্টনারশিপটা হয়েছে 195 রানের, কখনোই কিন্তু আমরা দেখিনি যে ব্রুক আর রুটের মধ্যে তখন কিন্তু তারা স্ট্রাইকটা মানে ক্রমাগত রোটেট করে গিয়েছেন। যখন 4 আসছে না তখন স্ট্রাইকটা কিন্তু আটকাতে পারেনি। তো সেদিক দিয়েও মানে মানে যত ম্যাচ খেলবেন তত ক্যাপ্টেন শুভমান গিলের ম্যাচুরিটি বাড়বে এবং আরো বেটার ক্যাপ্টেন। স্পিনার হ্যান্ডলিং মেন বলবো যে তুমি স্পিনারকে যদি এত তোমার মনে হয় স্পিনার দরকার নেই, তাহলে কেন এত স্পিনার নিচ্ছ? কেন দুজন, তুমি একজন মানে দুজন ব্যাটিং অলরাউন্ডার কেন? রবীন্দ্র জাডেজা 6টা 50+ স্কোর করেছেন এই সিরিজে, অসাধারণ। আমার প্রশ্ন, কটা উইকেট পেয়েছেন? একজন দর্শক আছেন, বলুন কি বলছেন। হ্যাঁ, আমি বলছি শিলিগুড়ি থেকে সুব্রত ভট্টাচার্য। সুব্রত ভট্টাচার্য শুনলেই 16 নম্বর জার্সি মনে পড়ে যায়, বলুন। আমি বলছি যে এরকম এই লাস্ট ম্যাচে অন্তত কুলদীপ যাদবকে খেলানো দেখা উচিত ছিল, কারণ আমাদের স্পিনাররা তো কিছুই করতে পারছে না। আমরা সেটাই বারবার বলছিলাম, ওটা খুব উচিত ছিল। থ্যাংক ইউ আপনার প্রশ্নটা শুনেছি। আবার বলছি যে ভারত হয়তো এই ম্যাচ জিতবে, কিন্তু টিম সিলেকশনে এই একটা বক্তব্য থেকেই যাবে যে কুলদীপ যাদবের কিন্তু এই টিমে থাকা উচিত ছিল। একটা বোলার ভারত কমে খেলছে। আমরা এখন যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে, কোথাও যাবেন না, দ্রুত ফেরত আসবো। ফিরে এলাম বিরতির পর। কালকে শুরুতেই বলছিলাম যে অনেকগুলো ট্যাবলেট আপনাদের লাগবে। সর্বিট্রেট 5 রাখতে পারেন, স্ট্যামলো 5 রাখতে পারেন, তারপরে প্রোলোমেট এক্সেল 25 কিংবা 50 প্রয়োজন মতো রাখতে পারেন। আসলে ওই অনেক সময় ব্লাড প্রেশার এমন বেড়ে যায় সব ম্যাচ দেখতে দেখতে, স্পেশালি কালকে তো পুরোটাই সাসপেন্সের খেলা। 35 রান 4 উইকেট, অনেকে বলছে 3 উইকেট চাই ইংল্যান্ডের। এরম সাসপেন্সে লাস্ট দিনে এরম সাসপেন্সে খেলা হয়েছে, কখনো ভারত জেতার মুখে এরকম মনে করতে পারছি না। ইনফ্যাক্ট এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে হঠাৎ করে হার্ট অ্যাটাক জিমে গিয়ে প্রাণ কেড়ে নিল একজন তরুণ ক্রিকেটারের। তার নাম হচ্ছে প্রিয়জিৎ ঘোষ। বোলপুরে কালকে মারা গেছে, 22 বছর মাত্র বয়স। আন্তঃজেলা টুর্নামেন্টে হাইয়েস্ট স্কোরার ছিল। খুব খারাপ লাগছে, ভারত জয়ের মুখে প্রিয়জিৎ সবার প্রিয়, সে চলে গেল এরমভাবে। তাদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল। জিম করতে গিয়ে, আরও বড় ক্রিকেটের জন্য নিজেকে তৈরি করতে গিয়ে বেচারি তার প্রাণ চলে গেল। খুবই দুঃখের এবং বলার ভাষা নেই, কারণ এত প্রতিভাবান ক্রিকেটার যেখানে ভারতের এরকম একটা মানে ঐতিহাসিক মুহূর্ত সামনে দাঁড়িয়ে, তার মাঝেই এরকম একটা খবর সত্যি হৃদয় বিদারক। খুবই দুঃখের, খুবই মর্মান্তিক। স্পেশালি জিমে এই যে বারবার করে জিম যাওয়া, এটা ক্রিকেটারদের ভালো করে, এটা কি খারাপ করে আমি জানি না। টি-20 ক্রিকেটে অবশ্যই খুব ভালো করে, কারণ টি-20 ক্রিকেটে যে ধরনের শট স্পেশালি ব্যাটসম্যানদের খেলতে হয়, তাতে ব্যাটসম্যানদের নিচের পোর্শনটা মজবুত করা, কোমরটা মজবুত করা, পিঠের মাসেলসগুলোকে আরও শক্ত করা, এগুলো খুব দরকার। কিন্তু একই সঙ্গে জিম ফ্লেক্সিবিলিটি বাড়ায় কিনা সেটা নিয়ে কিন্তু গভীর প্রশ্ন আছে। যাই হোক, আপাতত প্রশ্ন একটাই যে ওভালে কি হবে, ওভালের এই অন্তিম সাসপেন্স, ওভালে কি হবে, কে জিতবে। আমার প্রশ্ন তোমার কাছে যে যেভাবে ভারতীয় বারবার করে সবাই প্রশ্ন করছেন, তোমার মতে ভারতের কি আরেকজন বোলার খেলানো উচিত ছিল? অবশ্যই, এবং এটা তো আজকে পরিষ্কার দেখাই গিয়েছে যে একজন সিমারের মানে অভাব বোধ করেছে এক্ষেত্রে ভারতীয় দল। এবং একই সঙ্গে যদি মানে কুলদীপ যাদবও থাকতেন এখানে, যেহেতু তাকে রিচ করেন, মানে তাকে বেশি খেলেনি, এক্ষেত্রে শিওর যে পার্টনারশিপটা হয়েছে জো রুট এবং হ্যারি ব্রুকের মধ্যে, সেই পার্টনারশিপটা কিন্তু বিঘ্ন ঘটাতে পারতেন এক্ষেত্রে কুলদীপ যাদব। তবে যেটা হয়ে গেছে, আগামীকাল দেখার বিষয় কি হয়। 35 রান একদিকে, অপরদিকে 4টি উইকেট, মানে প্রিসাইসলি বলতে গেলে 3টি উইকেটটা। একটা ম্যাচের কথা মনে পড়ছে, মাদ্রাজে হয়েছিল 99-এ, 13 রানে 13 রান প্রয়োজন ছিল ভারতের,
3টি উইকেট পরপর ফেলে দেয় পাকিস্তান, এবং সচিন 136 করার পরেও প্রেজেন্টেশন সেরিমনিতে আসেননি। তো সেটা ভারতের খারাপ দিন গিয়েছিল। আশা করবো যে কালকে ভারতের ভালো দিন যাবে এবং মানে জো রুটে এবং হ্যারি ব্রুকের এই 17 রানটা বিফলে যাবে। আজকে জো রুটের একটা ভালো জিনিস দেখলাম, 17 রানের পর হেড ব্যান্ড পরে গ্রাহাম থর্পকে স্মরণ করলেন। কেন স্মরণ করলেন বলে দাও। পুরো এটা তো মানে থর্পই চলছে একেবারে, এবং তার নামে টাকা ফান্ড তোলা হচ্ছে, এবং অবশ্যই মানে এখানে ইংল্যান্ডের ক্রিকেটাররা যেমন হেডব্যান্ড পড়েছেন, ভারতের বোলারদের মধ্যে দেখলাম ফার্স্ট ইনিংসে মোহাম্মদ সিরাজ সেই মানে যেটা গ্রাহাম থর্প পড়তেন একটা সময় হেডব্যান্ড, সেটা পড়েছেন। তাই একটা মানে অন্য চিত্র কিন্তু ধরা পড়ছে এই ওভারে। অ্যাবসলিউটলি। আর আমরা আলোচনা করছিলাম যে তরুণ ক্রিকেটারের খুব আনফর্চুনেট মৃত্যুর, আমরা তার ছবিটাও দেখছি। খুবই দুঃখের যে আন্তঃজেলা টুর্নামেন্টে এত রান করার পর সমস্ত জেলা শহর থেকে এত সব ক্রিকেটার উঠে আসছেন, মাত্র 22 গজ থেকে তাকে বিদায় নিতে হলো। আজকে খুবই খারাপ লাগছে এই জন্যে। আজকে টেস্ট ম্যাচের এত গুরুত্বপূর্ণ দিনেও আমরা তার কথা বলছি যে জিমে গিয়ে এক্সারসাইজ করতে গিয়ে হার্ট অ্যাটাক হয়ে গেল। খুবই দুঃখের। যাই হোক, আমরা আবার ওভালে ফিরতে চাই, এবং এটা খুব বলতে বলতে আমরা ছবিগুলো এইগুলো খুব মর্মান্তিক। এই ছবিগুলো দেখা একজন তরুণ ক্রিকেটারের, অনেক স্বপ্ন নিয়ে অভিভাবকেরা তাদের ছেলে মেয়েদের তৈরি করেন বড় মঞ্চের জন্যে, এবং আমরা স্পেশালি দেখেছি যে জেলা শহরগুলোতে মফস্বলে এই প্রিপারেশনগুলো ইদানিংকালে আরও অনেক বেশি করে হয়, বেশি মাত্রার হয়, এবং তাদের জন্য একটা রোগ থাকে যে আমরা শহরকে দেখাবো, শহরে গিয়ে দাপটের সঙ্গে রাজত্ব করব। এরকম ভুরি ভুরি নমুনা আছে। হয়তো 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 এই ছেলেটিরও সেরকম কোনো বাসনা ছিল। টেলিফোনে অরিত্র ঘোষ আছেন আমাদের প্রতিনিধি। অরিত্র, একটু বলো এ ব্যাপারে। হয়তো গলাটা ভেঙে আসছে, তার কারণ এই প্রিয়জিৎ ঘোষের সাথে আমার পরিচয়টা শুধুমাত্র মানে ক্রিকেটার হিসেবে নয়, ও আমার এক ক্লাব এবং আমাদের যে একাডেমি থেকে ওর প্রথমে ক্রিকেটের পথ চলা শুরু হয়েছিল, সেটা হয়তো 2014-15 একটা সময়, এবং তারপর থেকে বহু ক্রিকেট ম্যাচের সাক্ষী ছিল, বহু জায়গায় একসাথে যাওয়া আসা, প্র্যাকটিস করা, বহু মুহূর্তগুলো মনে পড়ছে। কিন্তু যেভাবে ও নিজেকে ডেডিকেটেডলি তৈরি করেছিল প্রত্যেকটি কম্পিটিশনের জন্য, প্রত্যেকটি খেলার জন্য, সেটাই বোধহয় সব থেকে পুরস্কার পাওয়ার যোগ্য। এবং খুব সাম্প্রতিক সময়ে 2018-19 সিজনে ও টিএবির ইন্টার ডিস্ট্রিক্ট আন্ডার-16 টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে হাইয়েস্ট রান গেটারের পুরস্কারও পেয়েছিল, এবং অত্যন্ত স্বাস্থ্য সচেতন একটা খেলোয়াড় ছিল। কিন্তু তার মধ্যেই যে এরকম একটা ঘটনা ঘটে যাবে, এরকম আকস্মিক মৃত্যু হয়ে যাবে, এটা ভেবে পাওয়ার মতোই নয়। তার কারণ যার শুরুটা হয়েছিল আমাদের কিছু সিনিয়রদের হাত ধরে, যাকে আমরা ছোট থেকে দেখেছিলাম, তার মৃত্যুটা হয়তো এইভাবে মেনে নেওয়া যাচ্ছে না। এবং ইতিমধ্যেই ওটার ক্রীড়ামহল, রাজ্য থেকে শুরু করে বীরভূম জেলা, বোলপুর মহকুমা এবং ওতে যে ক্লাবের হয়ে প্রতিনিধিত্ব করেছে, সকলেই শোকস্তব্ধ, এবং অকালে যেন প্রাণ হারিয়ে গেল এই প্রিয়জিৎ ঘোষ। অনেক অনেক ধন্যবাদ অরিত্র জানানোর জন্য। আমাদের সমবেদনা রইল গোটা কলকাতা টিভি পরিবারের পক্ষ থেকে, এর অভিভাবকদের জন্যে গভীর সমবেদনা রইল যে এরম একটা উঠতি প্রাণ অকালে চলে গেল। আমার মনে হয় যে সমস্ত বাংলার ক্রিকেটিং সমাজ এই ছেলেটির প্রতি এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল নিশ্চয়ই সমবেদনায় অন্তত অর্ধনমিত রাখবেন তাদের ক্রিকেটীয় বাসনা। আবার ওভালে ফেরত আসি। ওভালে আবার বলছি, ওভালে যেন একটা ব্রডওয়ে হচ্ছে। ইংল্যান্ডে গিয়ে সবাই মোটা টাকা খরচ করে, মোটা পাউন্ড খরচ করে ইংল্যান্ডে ব্রডওয়ে দেখতে চান, যদিও মেনলি এটা মার্কিনই গণনা, কিন্তু ইংল্যান্ডে গিয়ে লন্ডনে সবাই ব্রডওয়ে দেখতে ছোটেন। ওভালে যেটা ঘটছে সেটা কিন্তু অ্যাবসলিউট ব্রডওয়ে, কী হবে কেউ জানে না। এবং এর আগেও জয়জ্যোতি তোমায় বলেছি যে লর্ডস হয়তো আভিজাত্যে বেশি হতে পারে, কিন্তু ওভাল হচ্ছে কীর্তির জায়গা, ইতিহাস তৈরি হয় ওভালে। তাই ওভালটাই অ্যাকচুয়ালি ইংল্যান্ড ক্রিকেটের লালকেল্লা। আর সেই ইংল্যান্ড ক্রিকেটের লালকেল্লা যদি দখল করতে পারে কালকে ভারত, তাহলে আবার একটা সোনার ইতিহাস তৈরি হবে। কত ম্যাচ ওভালে তো তারপরেও জিতেছে, 2018-তে জিতেছে, 2021-এ জিতেছে, কিন্তু আবার 2025-এ যদি শুভমন গিলের এই ইয়াং ব্রিগেড ম্যাচ ছিনিয়ে নেয়, তাহলে কিন্তু দুর্দান্ত ব্যাপার হবে। কালকে ওষুধ, খাবার দাবার সব কিছু সমেত, জলের বোতল সব কিছু সমেত ম্যাচ দেখতে বসুন। আর আমরা
রাত্রির স্টেডিয়াম বুলেটিনে তো আপনাদের সঙ্গে থাকবই। ভালো থাকবেন, শুভরাত্রি।